লক্ষ্মী দুদিন আসেনি, আজ নিয়ে দুদিন হলো। কামাই তো এই যাবৎ একদিনও করেনি, তাহলে হঠাৎ কি হলো? ৭-৫ ভেবেও কুল কিনারা করতে পারছিলেন না মঞ্জুশ্রী। লক্ষ্মী না আসায় তার যে এই দুদিন খুব অসুবিধা হয়েছে তা ঠিক বলা চলে না। তবে হ্যাঁ, সারাদিনের একটা সঙ্গী তো বটে, তার অভাবটা ভালোই বোধ করছেন তিনি। আজ সোমবার, বাবলু ভোর ভোর ফিরেছে কলকাতা থেকে। প্রতিবারই তাই ফেরে। তারপর স্নান খাওয়া সেরে চলে গেছে অফিসে। লক্ষ্মীর অনুপস্থিতি টের পায়নি, পাবার কথাও না অবশ্য। সে তার অফিস নিয়েই ব্যস্ত। বাড়িতে মা রয়েছে, ব্যাস আর কি। ছেলে নিশ্চিন্ত। কাজের লোক এলো কি এলো না, রান্না হলো কি হলো না, বাজার আছে না নেই, এইসব ব্যাপারে না বললে আগ বাড়িয়ে কোনোই আগ্রহ দেখায় না সে। একদিক দিয়ে ভালো, মঞ্জুশ্রী ভাবেন। পুরুষ মানুষের মেয়ে ছেলের মতো সংসারের অন্দরমহলের খোঁজ খবর না রাখাই ভালো। অতি অনেক সময় হিতে বিপরীত হয়। অন্দরমহলে মেয়েদেরই প্রাধান্য থাকা উচিত, যার যেটা জায়গা, যাকে যেখানে মানায়। তবে ছেলেকে এবার যেন একটু গম্ভীর মনে হলো তার। কোনোবারই কলকাতা থেকে ফেরার পর এতটা গম্ভীর মুখ দেখেননি তিনি। জিজ্ঞেস করতে গিয়েও সাহস পাননি। আজকাল মনের জোরটা দিন দিন কমে আসছে। বলা যায় না উত্তরে কি শুনতে হবে। তেমন খারাপ কিছু হলে সহজে মেনে নিতে পারবেন কি, আবার প্রয়োজনে প্রতিবাদ করতে পারবেন না। অনেক বছর আগে একবার প্রতিবাদ করেছিলেন, তার ফল আজ অবধি ভুগছেন। শুধু তিনি নন, সাথে ছেলেও ভুগছে। সেদিন যদি তিনি ওভাবে রিয়্যাক্ট না করতেন, প্রতিবাদ না করতেন, তাহলে হয়তো আজ ছেলে বউ দুটো আলাদা দ্বীপের মতন বাস করতো না। কিন্তু তারই বা কি করার ছিল? বিয়ের বেশ কিছু বছর পরেও যখন শ্রীমতীর মা হবার কোনো সম্ভাবনা দেখা গেল না, তখন কম পুজো অর্চনা মাদুলি কবচ করেছিলেন নাকি তিনি? কোনো লাভ হয়নি। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। আছড়ে এসে পড়েছিল অমোঘ সত্যিটা, শ্রীমতী কোনোদিন মা হতে পারবেন না। সামলে নিয়েছিলেন মঞ্জুশ্রী, বুকে পাথর রেখে সব হজম করেছিলেন। কিন্তু অশান্তি বাঁধল সেদিন, যেদিন শ্রীমতী জানালো সে দত্তক নিতে চায়। মঞ্জুশ্রী আপত্তি করেছিলেন, ঘোরতর আপত্তি। কার না কার রক্ত এসে তার বংশে পরিচিত হবে, এটা তিনি কিছুতেই মানতে পারেননি। শ্রীমতী শোনেননি, গুরুত্ব দেননি তার কথার। অনাথ আশ্রম থেকে এসেছিল 5 মাসের ছোট্ট উর্মি। ওকে কোলে নিয়ে বাবলু আর শ্রীমতী যখন সামনে এসেছিল, রাগে অন্ধ হয়ে ওদের মুখের ওপরই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। তারপর একটু একটু করে দিন গেছে, একটু একটু করে বড় হয়েছে উর্মি। রাগের মাত্রা বেড়েছে মঞ্জুশ্রী। সহ্য করতে পারতেন না নাতনিকে, কাছে এলে ঘৃণায় সরে যেতেন। এই নিয়ে নিত্য অশান্তি লেগে থাকলো সংসারে। মঞ্জুশ্রী বুঝতে পারছিলেন আস্তে আস্তে বাবলুও তার এই ব্যবহারে বিরক্ত হচ্ছিল। অশান্তি একদিন চরমে উঠল। পুজো সেরে সবে উঠেছিলেন, উর্মি এসে ঝাঁপালো কোলে। আপাদমস্তক জ্বলে উঠল তার। রাগে অগ্নিশর্মা হয়ে ঠাস করে চর মেরেছিলেন উর্মিকে। বলেছিলেন, কার না কার বদ রক্ত আমায় বলে ঠাকুমা। কোথাকার কোন খুনে বদমাইশের মেয়ে আমার বংশের বংশধর। দূর হ, দূর হ। খেয়াল করেননি ঘটনাটার সাক্ষী হয়েছিলেন শ্রীমতী স্বয়ং। ছুটে এসে উর্মিকে সরিয়ে নিয়ে গেছিলেন তার কাছ থেকে। বলেছিলেন, অনেক হয়েছে, আর না, অনেক সহ্য করেছি, সীমা ছাড়িয়ে গেছেন আপনি। আপনার সঙ্গে এক বাড়িতে এক সংসারে থাকা অন্তত আমার পক্ষে আর সম্ভব নয়। তারপরের ঘটনা খুব সংক্ষিপ্ত। বাবলু চাকরি চেঞ্জ করলো, ধানবাদে পোস্টিং। শ্রীমতী জেদ ধরলেন তাকে আর উর্মিকে নিয়ে যাওয়ার জন্যে। রাজি হলো না ছেলে মঞ্জুশ্রীকে একা কলকাতার বাড়িতে ফেলে রাখতে। অগত্যা একটাই উপায় ছিল, তিনি ছেলের সঙ্গে চলে এলেন ধানবাদ। শ্রীমতী মেয়ে নিয়ে রয়ে গেলেন কলকাতায়। সেও আজ কত বছর হয়ে গেল। এখানে আসার পর থেকে একবারও আর যাননি কলকাতা।
শ্রীমতীও মেয়ে নিয়ে কখনোই আসেননি ধানবাদ। মাঝে সেতুটুকু বলতে থেকে গেলেন সৃজিত। অতীতে ঘুরে বেড়াতে বেড়াতে কখন যে বেলা বেড়ে গেছে টেরই পাননি মঞ্জুশ্রী। আর বসে থেকে লাভ নেই, আজও লক্ষ্মীর পাত্তা পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। রান্না বান্নার পাট সকাল সকালই চুকিয়ে ফেলেন তিনি, কিন্তু তা বাদেও তো সংসারের হাজারো টুকিটাকি কাজ, সেসব কাজে এবার হাত লাগাতেই হয়, নইলে এরপর আরও বেলা বাড়লে তার আর ইচ্ছে করবে না। ঝুল হয়েছে বেশ, সবে মাত্র ঝুল ঝাড়াটা নিয়ে তৈরি হয়েছিলেন, মনে হলো দরজায় টুকটুক করে কেউ টোকা মারছে। আমল দিলেন না, এই সময় আবার কে আসবে। বয়স বাড়ার সাথে সাথে কানটাও বোধহয় যাচ্ছে। দ্বিতীয়বার আবার শব্দটা হলো, এবার একটু জোরে। মঞ্জুশ্রী সজাগ হলেন, না, ভুল তিনি শুনছেন না, কেউ একটা এসেছে। ঝুলঝাড়াটা দেওয়ালে ঠেস দিয়ে রেখে দরজার কাছে এলেন তিনি। কে কে কौन है বাবা? তার প্রশ্নের জবাবে খুব মৃদু গলায় কেউ কিছু একটা উত্তর দিল। মঞ্জুশ্রী ভালো শুনতে পেলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, আরে কে হ্যায়, কौन है, क्या मांगता? लक्ष्मी हूँ माई जी, दरवाजा खोलिए ना। এবারে আর শুনতে ভুল হলো না। এক ঝটকায় দরজাটা খুলেই হুঙ্কার দিয়ে উঠলেন, কে? সময় হুয়া আশা? আমি ভেবে মরতা একটা খবরও নেই পাঠায়া। কিধার থা তুম শুনি, কিধার থা? লক্ষ্মী জবাব দিল না, যেমন চুপচাপ দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। মঞ্জুশ্রী নরম হলেন। সাময়িক উত্তেজনার বশে হঠাৎ করে অতটা ধমকে ফেলেছেন তিনি। শান্তভাবে বললেন, ভেতরে আও, বুড়ি মানুষ একলা একলা সব কাম করনে नहीं सकता, কষ্ট হতা হয়, বুঝতা নেই? লক্ষ্মী ঘাড় কাত করে সায় দিল কথার, তারপর চুপচাপ চলে এলো ভেতরে। মঞ্জুশ্রী দরজাটা বন্ধ করে ঘোড়া মাত্র চমকে উঠলেন। মাথায় ঘোমটা দিয়ে বাইরে দাঁড়িয়েছিল লক্ষ্মী। ভেতরে আসার পর ঘোমটা খুলে ফেলেছে সে। ডান চোখের তলায় মস্ত বড় কালশিটে, চোখটাও বেশ ফোলা। মাথায় সাদা ব্যান্ডেজের এক পাশে এখন একটু লালচে আভা। এ কি? এ মরেছে, এমন কি করে হুয়া? এই পড়ে গিয়া থা নাকি? मर्द ने मारा माई जी, इसलिए कल आ नहीं सकी, ডাক্তার के पास गई थी ना। আপাদ মস্তক জ্বালা করে উঠল মঞ্জুশ্রী। मर्द ने मारा? तुम्हारा मर्द खाली खाली मारता का है? काज काम नहीं है, खाली बहू के मारता। पुलिस में गया था, थाना में रिपोर्ट करो। पुलिस? थाना? लक्ष्मी खूब অবাক হয়ে তাকালো মঞ্জুশ্রীর দিকে। কাহে মাইজি, उसने तो कुछ नहीं किया। এবার মঞ্জুশ্রী অবাক হয়ে গেলেন। গলার স্বরে যথাসম্ভব বিরক্তি ফুটিয়ে বললেন, कुछ नहीं किया? किया नहीं का क्या मतलब? तुमको मारा, এমন নৃশংসভাবে মারা, আর তুম বলতা कुछ नहीं किया। লক্ষ্মী একটা দীর্ঘশ্বাস ফেলে মাটিতে উবু হয়ে বসল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকল। মঞ্জুশ্রী ধৈর্য হারাচ্ছিলেন, বললেন, কি হুয়া? শরীর খারাপ লাগদা? লক্ষ্মী না সূচক মাথা নাড়ল। জল খায়গা? জল? পানি 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 খায়গা? এবারে হ্যাঁ বলল লক্ষ্মী। এক গ্লাস জল আর দুটো রসগোল্লা নিয়ে এলেন মঞ্জুশ্রী। বাবলু কলকাতা থেকে এনেছে। শুধু জল কাউকেই কোনোদিনও দেন না তিনি। এমনকি বাড়িতে মিষ্টি না থাকাকালীন কাউকে জল দিলেও সাথে দুটো বাতাসা দেন, তা সে যেই হোক। একবার তো বাবলুর অফিসের একটা ছেলে বাবলুর সাথে দেখা করতে এসে জল চাইতে তাকেও দুটো বাতাসা দিয়ে জল দিয়েছিলেন। ছেলেটি অবাক হওয়াতে বলেছিলেন, বাড়িতে মিষ্টি নেই তো, শুধু মুখে অতিথিকে জল দিতে নেই বাবা। হাসলেন মঞ্জুশ্রী। লক্ষ্মীকেও কে তিনি অতিথির পর্যায়ে ফেলে দিলেন? বললেন, খালো। লক্ষ্মী চোখ তুলে তাকালো,
তারপর হঠাৎ মঞ্জুশ্রীর পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। হতভম্ব হয়ে গেলেন তিনি। লক্ষ্মী তখন পায়ে মাথা ঠুকছে আর বলছে, साहब को बोलिए माई जी, मर्द को काम दे दे, भगवान आपका भला करेगा माँ जी, बोलिए ना साहब को। अरे अरे, क्या करता, उठो उठो, शिगगिर उठो, আর পানি খাও, আগে আগে রসগোল্লা খাও। মঞ্জুশ্রী নিচু হয়ে ছাড়াবার চেষ্টা করলেন পাটা। লক্ষ্মী পা ছাড়ল না। ও তখনও বলে চলেছে, हमारा मर्द बुरा नहीं है मैं जी, वो थोड़ा बहुत दारू जरूर पीता, लेकिन दिल का बुरा नहीं है माँ जी। काम धंधा नहीं है, बहुत दिन हुए, इसलिए खुद पे गुस्सा करके हमको मारता माँ जी। आदमी बुरा नहीं है, आप साहब को बोलिए ना। মঞ্জুশ্রীর বড় মায়া হলো। আচ্ছা আচ্ছা, বুঝা হ্যায়, সব বুঝা হ্যায়, अभी वो पा छोड़ो, ভালো করে बैठके ওই রসগোল্লা খাও, পানি খাও, हम बोलेगा बोलेगा हमारा लड़का को। কিন্তু तुम्हारा मर्द दारू ছেড়ে काहे नहीं देता, हैं? वो तो ভালো জিনিস नहीं है, তাই না? আরে काहे खाता। লক্ষ্মী উত্তর দিল না, ছেড়ে দিল মঞ্জুশ্রীর পা। হাতের পিঠ দিয়ে চোখ মুছল, সম্ভবত নিজেকে গুছিয়ে নিল একটু। তারপর রসগোল্লার প্লেটটা তুলে নিল। সৃজিত ফিরলেন একটু সন্ধে করেই, যদিও আজ খুব ক্লান্ত লাগছিল। ভোরে উঠে ট্রেন ধরেছেন এখানে পৌঁছাবার জন্যে, তবু আসার পথে ক্লাবে ঢুঁ মেরে এলেন একটা। বাড়ি ফিরে ভালো করে স্নান সারলেন, শরীরটা একটু চাঙ্গা লাগলো। মার মুখটা বেশ থমথমে। আবার শরীর খারাপ কিনা কে জানে, বলেও তো না কিছু। তবে এখন আর সৃজিতের সেদিকে মন দেওয়ার মতো মনের অবস্থা নেই। উর্মির ব্যাপারটা ভাবিয়ে তুলেছে তাকে। একটা ছেলের সঙ্গে মিশছে, তাকে ভবিষ্যতে বিয়ে করারও প্ল্যান করেছে, অথচ এসব কিছুই শ্রীমতী এতদিন তার কাছে বলেননি, বেমালুম চেপে গেছেন। আর আজই বা জানালেন কেন, সেটাও তো বুঝতে পারছেন না। এতটাই কি সরে এসেছেন সৃজিত ওদের কাছ থেকে? কবে, কখন কখন তৈরি হয়ে গেল এতটা দূরত্ব? মনে মনে হাসি পেল। আচ্ছা, উর্মি নিজের মেয়ে নয় বলেই কি এতটা চিন্তা করছেন তিনি? নইলে আজকালকার ছেলেমেয়েরা ফ্রিলি একে অন্যের সাথে মিশবে, প্রেমে পড়বে, তারপর বিয়ে করবে, এটা তো এখন খুব স্বাভাবিক ঘটনা। এমনকি এও দেখা যায়, দুদিন একজনের সাথে প্রেম করলো, 4 দিন আরেকজনের সাথে, আবার বিয়ে করলো সম্পূর্ণ অন্য একজনকে। একতলা কোয়ার্টারের বারান্দায় বসেছিলেন সৃজিত। ঝুপঝুপ করছে সন্ধ্যা, সঙ্গে মৃদু বাতাস। চারিদিকটা হালকা নিঝুম, ভালো লাগছিল। নিজের চিন্তায় আনমনা হয়ে গেছিলেন। মঞ্জুশ্রী কখন পাশে এসে বসেছেন খেয়াল করেননি। বাবলু, তোর সাথে একটু কথা ছিল। সৃজিত শুনলেন, কিন্তু জবাব দিলেন না। এক মনে যেমন বসেছিলেন তেমনি বসে থাকলেন। তাকে ওভাবে চুপ করে থাকতে দেখে মঞ্জুশ্রীও একটু চুপ করে থাকলেন। তারপর আবার বললেন, শুনছিস, তোর সাথে আমার একটু কথা ছিল। আহ, কি বলবে বলেই ফেলো না, শুনছি আমি। মুখটা বেজার হলো মঞ্জুশ্রী। কি হয়েছে কি তোর? ফেরার পর থেকে দেখছি মুখটা হাঁড়ি, এখন আবার মেজাজটাও গরম দেখছি। নিশ্চয়ই ওই শ্রীমতী আবার কিছু ঝামেলা পাকিয়েছে। সৃজিত এবার মুখটা ফেরালেন মঞ্জুশ্রীর দিকে। এটাই তাহলে তোমার কথা, নাকি অন্য কিছু বলবে? অন্য কিছু বলার থাকলে সেটাই বলে ফেলো প্লিজ, অত ধানাই পানাই এখন আমার ভালো লাগছে না। ও মা, কি কথা! দেখ, ধানাই পানাই আবার কি করলাম? একটা লোককে কিছু বলার আগে তার মেজাজ মর্জি বুঝে তো কথা বলতে হয় নাকি? তার ওপর মা হয়ে ছেলেকে এমন ভারী মেজাজে দেখলে ভালো লাগে? জানবো না কি হয়েছে? হ্যাঁ রে, শরীর টরীর খারাপ নয় তো তোর? আরে দূর বাবা, আবার সেই ঘ্যান ঘ্যান। তুমি তোমার কথাটা বলবে তো বলো, নইলে আমি উঠছি। আচ্ছা আচ্ছা বলছি। বাবা রে বাবা, তোদের যা সব মেজাজ হয়েছে আজকাল, কথা বলতেই বাবু ভয় লাগে। যাকগে, যা বলছিলাম, এবার বাবা ওই লক্ষ্মীর বরটার একটা কাজের ব্যবস্থা করে দে দেখি।
নইলে মদ খেয়ে মেয়েটাকে পিটিয়ে পিটিয়ে কোন দিন একেবারে মেরেই ফেলে। ছোট একটা স্বস্তির শ্বাস ফেললেন সৃজিত। হো, লক্ষ্মী, তাই এই ব্যাপারে আগেও তো শুনেছি, বলেছো তো তুমি। তা আমিও তো বলেছি দেখবো। ওরকম দুম করে বললেই তো আর কাজ দেওয়া যায় না, দেখে শুনে দিতে হবে তো। মঞ্জুশ্রী একটু দমে গেলেন, বললেন, তাহলে আর কি, তুই দেখতে শুনতে থাক, ইতিমধ্যে ও বেটা মেয়েটাকে মেরে ফেলু, মেয়েটারও হাড় জুড়োবে আর আমারও সর্বনাশ হবে। তোমার আবার কি সর্বনাশ? ও মা, সর্বনাশ নয়, ঝেঁঝে উঠলেন মঞ্জুশ্রী। না হয় অল্প বিস্তর হাতটান আছে মেয়েটার, কিন্তু তবু কাজে কমে তো মোটামুটি ভালোই। যা বলি শোনে, মুখে মুখে তক্ক করে না, আজে বাজে গালাগালি দেয় না। ও না থাকলে অমন আরেকটা আবার জোগাড় করা চারটিখানি কথা। চোখ কপালে উঠল সৃজিতে। মাই গড মা, এত কিছু ভেবে ফেলেছো তুমি, তাও আবার এরকম স্বার্থপরের মতো। লক্ষ্মী মরলে তোমার লোক চলে যাবে, এইটাই তোমার প্রধান চিন্তা? ওর মরা বাঁচাটা বড় কথা নয়। অপ্রস্তুত হলেন মঞ্জুশ্রী। আহা, তুই কথাটা ওইভাবে ধরছিস কেন? আমি ঠিক ওই অতটা বলতে চাইনি। মানে ও মরে গেলে সেটা তো নিশ্চয়ই কষ্টের কথা, তবু আমার ব্যাপারটাও তো অস্বীকার করতে পারিস না। সৃজিত কথা বললেন না। মাঝে মাঝে মাকে তার বড় অচেনা লাগে। মঞ্জুশ্রী যে ঠিক কি চান তা বুঝে উঠতে পারেন না। কখনো মনে হয় মা যা বলছে তা ঠিক, আবার কখনো কখনো তাকে বড় স্বার্থপর আত্মকেন্দ্রিক মনে হয়। উর্মির বেলাতেও তো মঞ্জুশ্রী একরকম স্বার্থপরের মতোই আচরণ করেছিলেন। তুই কিন্তু বললি না বাবলু তোর কি হয়েছে? এমনি ভাবে মেজাজ খারাপ করে তুই তো থাকিস না কখনো। তুই এইভাবে হাঁড়ি মুখ নিয়ে ঘুরে বেড়াবি আর আমাকে তাই চুপচাপ দেখে যেতে হবে। বল না বাবা, কি হয়েছে তোর? আমি তো তোর মা নাকি? ছেলের দুঃখ কষ্ট বুঝবো না, সমাধান দিতে পারবো না? মঞ্জুশ্রীর কথাগুলো শুনে সৃজিত খানিকক্ষণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর আস্তে আস্তে বললেন, উর্মি বড় হয়েছে, এবার তো ওর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, তাই ভাবছিলাম। ও, এই কথা, যাক বাঁচলাম। আমি তো কি না কি ভেবে চিন্তায় মরছিলাম। কেন, এই ব্যাপারটা কি তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়? সৃজিতের গলায় বিরক্তি স্পষ্ট ধরা পড়ল। দেখ বাপু, আমি সোজা সাপটা সেকেলে লোক। ছেলে পুলে সমত্ব হলে বেথা দিতে হয়, এটাই সংসারের নিয়ম বলে জানি। এর মধ্যে গুরুত্ব অগুরুত্বের কি আছে তা বাবা বুঝি টুঝি না। আর তাছাড়া ওই মেয়েকে তোরা আপন সন্তানের মতো দেখেছিস, তোরা ভাববি এসব। আমি এসব ভেবে করবোটা কি বল দেখি? তবে হ্যাঁ, একটা কথা বাবলু, যেখানেই বিয়ে দাও আর যেমনই বিয়ে দাও, মোদ্দা কথাটি কিন্তু চেপে যেও না। নিজেরা ওকে মেয়ে ভাবছো ভাবো, আপত্তি নেই, কিন্তু পরের বাড়িতে দেওয়ার আগে তাদের অন্তত সত্যিটা বলো, নইলে পরে এ নিয়ে তোমরাই ঠেলা বুঝবে, তখন ওসব আদিক্ষেতা না বেরিয়ে যাবে। আদিক্ষেতা? সৃজিতের গলা দিয়ে ছিটকে বেরোলো শব্দটা। তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে মা? কি বলছো নিজে কি জানো? মঞ্জুশ্রীও গলা তুললেন। জানবো না কেন, খুব জানি, আর জানি বলেই বলছি। শোনো বাবলু, আমরা গাছে কোনোদিন আম ফলে না, বুঝেছ? কথাগুলো দাপটের সঙ্গে বলে মঞ্জুশ্রী আর দাঁড়ালেন না। তিনি চলে যাওয়ার পর সৃজিত প্রায় বজ্রাহতর মতো বসে রইলেন। আদিক্ষেতা? তিনি আর শ্রীমতী উর্মিকে মেয়ে বলে মানুষ করে আদিক্ষেতা করেছেন এতকাল। এতগুলো বছরেও এতটুকু বদলালো না মার মন? প্রথম প্রথম শ্রীমতীকে অনেক বুঝিয়েছিলেন, মা সেকেলে বয়স্ক, তিনি অবুঝ হলেও তুমি হয়েও না, মানিয়ে নাও। শ্রীমতী কোনো কথা কানে তোলেননি, বাধ্য হয়ে হাল ছেড়েছিলেন সৃজিত। আজ এখন মনে হলো তার কথা কানে না তুলে ভালোই করেছিলেন শ্রীমতী। বাড়ির সামনের বাস স্ট্যান্ডটায় অলসভাবে দাঁড়িয়েছিল উর্মি।
পথঘাট, লোকজন, ব্যস্ততা, এসব আজ এখন নতুন করে দেখতে ভালো লাগছে। কাল রাত থেকে মনটা ভালো নেই। মার সঙ্গে সামান্য আলোচনা যে এতটা উত্তপ্ত তর্কাতর্কিতে পৌঁছে যাবে তা কে জানত। মারও বয়স হচ্ছে, আজকাল অল্পেই বড় উত্তেজিত হয়ে পড়ে। ইউনিভার্সিটি যাওয়ার জন্যে বেরিয়েছে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। বাড়িটাও স্বাভাবিক নেই। শ্রীমতীও বেশ খানিকটা গুম হয়ে আছেন। অতএব ফিরে গেলেও আবার সেই উত্তেজনা, প্রশ্ন, পাল্টা জবাব। না, আর এখন ভালো লাগছে না এসব। বেলা বাড়ছে, রাস্তায় ব্যস্ততা বাড়ছে। যদিও এই কলকাতা শহরে বেলা বাড়া কমার সঙ্গে ব্যস্ততার কোনো সম্পর্ক নেই। এখানে সবসময় মানুষ ব্যস্ত, কিছু না কিছু নিয়ে। একটু বেশি মনে হয় মাঝে মাঝে, কিন্তু আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায়? ব্যাপারটা খুবই বোকা বোকা আর অস্বস্তিকর বটে। কোথায় যাওয়া যায় ভাবতে লাগলো উর্মি। মাথায় কিছুই আসছে না। ও খেয়াল করে দেখলো এখনো মাথা ভর্তি কাল রাত্রিরের ঘটনাগুলো গিজগিজ করছে। চেষ্টা করেও মাথা থেকে তাড়ানো যায়নি। পাড়ায় একটা বিয়ে বাড়ি ছিল কাল। রাত করেই ফিরেছিল মা মেয়ে। এমনিতে উর্মির আলাদা ঘর আছে, ও সেখানে একাই শোয়। কাল রাতে ফেরার পর মার ঘরে বসে গল্প করছিল উর্মি। বিয়ে বাড়ি থেকে ফেরার পর নানান গল্প জমা হয়, বর কনে, খাওয়া দাওয়া, সাজগোজ, আরও নানা কিছু। সেসব নিয়ে চুটিয়ে হাসি ঠাট্টা করছিল দুজন। হঠাৎই শ্রীমতী বলেছিলেন, আয় আজ এখানেই শুয়ে পড়ি দুজন, অনেকক্ষণ গল্প করা যাবে। অবাক হয়েছিল উর্মি। গল্প? আরো গল্প? কত রাত হয়েছে খেয়াল আছে তোমার? কাল ইউনিভার্সিটি আছে না? মিষ্টি হেসেছিলেন শ্রীমতী। তাতে কি হয়েছে, দেরি হলে হবে না, কি এমন ক্ষতি হবে তাতে? বড় জোর একটা দুটো ক্লাস মিস হবে, এই তো। মাই গড মা, তুমি ক্লাস বাঙ্ক করার কথা বলছো? আবার হেসেছিলেন শ্রীমতী। না বলার কি আছে, আমারও তো তোর মতো বয়সটা ছিল, যদিও তোর বয়সে আমি অলরেডি সংসারী হয়ে গেছি। নড়ে চড়ে বসেছিল উর্মি। ওয়াও মা, ওই বয়সে বিয়ে হয়ে যাওয়াটা কি এক্সাইটিং, তাই না? কিন্তু পড়াশুনো শেষ না করে তুমি বিয়ে করেছিলেই বা কেন বলো তো? সংসারের চাপে বাই চান্স যদি তোমার আর পড়া না হতো? আরে আমি কি আর করেছিলাম? তোর দাদুর, মানে এ বাড়ির দাদুর আমায় দেখে ভারী পছন্দ হয়ে যায়। আর আমার বাবা দিন আনি দিন খাই মানুষ ছিলেন। তিনিও ভাবলেন মেয়েকে তো একদিন পার করতেই হবে, লেখাপড়া জানলেও হবে, না জানলেও হবে, তাই এই সুযোগে পার হয়ে গেলেই ভালো। ব্যাস আর কি, বিয়ে হয়ে গেল। তখনকার মানুষরা তো মেয়েদের কেরিয়ার নিয়ে আর অত ভাবিত ছিল না। সত্যি কথা বলতে কি, মেয়েরা নিজেরাও তেমন ভাবিত ছিল না। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, বিয়ের পর আমিও পড়তে চেয়েছিলাম যখন, তখন এ বাড়ির কেউ কিন্তু তাতে বাধা দেয়নি। নইলে নির্বিঘ্নে এমএ পাশ করা আমার অন্তত হতো না। সেদিক দিয়ে আমি লাকি বলতে পারিস। কিন্তু ওই অবধি, চাকরি বাকরির ব্যাপারে অবশ্য রীতিমতো রেস্ট্রিকশন ছিল। ওখানেই তো গন্ডগোল। পড়তে চাও পড়ো, কিন্তু রোজগার করো না, তাহলেই পায়ের তলায় পিষে মারার ফন্দিটা মাঠে মারা যাবে। উর্মির কথার জবাব দেননি শ্রীমতী। অনেকক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়েছিলেন মাথায়। হ্যাঁ রে, তোর চাকরি বাকরির ব্যাপারে আশা করি উদিতের কোনো আপত্তি নেই। কথা হয়েছে ওর সঙ্গে এ ব্যাপারে? অবশ্য কথা বলারই বা কি আছে, আজকালকার ছেলে, সে কি আর। বলা কিছুই যায় না মা, আজকালকার ছেলে মানেই যে আধুনিকতার শেষ কথা, এমন ভাবার আমি তো অন্তত কোনো কারণ দেখি না। আফটার অল পুরুষ মানুষ, পাল্টি খেতে কতক্ষণ। ও কি তাহলে চাকরি বাকরি পছন্দ করে না? না, ঠিক তা বলছি না, ওভাবে ডিটেলে কখনো কথা হয়নি। তবে আপাতত আমার এম এ ফাইনাল পড়াশুনো করেই মাথা ঘামাচ্ছে। ভবিষ্যতে কি বলবে জানি না, আর ও নিয়েও এখন আমি ভাবছিও না। যখন সময় আসবে দেখা যাবে, ছাড়ো তো। শ্রীমতী কেমন গুম মেরে গেছিলেন। অবাক হয়েছিল উর্মি। কি হলো মা?
হঠাৎ করে গম্ভীর হয়ে গেলে কেন? এই তো বললে গল্প করবে, ঘুম পাচ্ছে আমার। তুমিও ঘুমাও, আজ আর গল্প হবে না। সব কথাই কি আর সময় এলে তবেই বলা উচিত রে? কিছু কথা সময়ের আগেই বলতে হয়, নইলে পরে বিপদ বাড়ে। চোখ সরু করেছিল উর্মি। মানে কি বলতে চাইছো ঠিক বুঝলাম না। কিছু না, এমনি বললাম। যাগে, তোর ঘুম পাচ্ছে, তুই শুয়ে পড় এখানে, আমি একটু পরে শোবো। তেমন হলে তোর ঘরেই না হয় শুয়ে পড়বো। তুই চাইলে এ ঘরে দরজা বন্ধ করে দে, তোর তো আবার খোলা ঘরে ঘুম হয় না। উর্মি উঠে পড়েছিল। না, আমি আমার বিছানাতেই যাচ্ছি, কমফোর্টেবল লাগে। এনিওয়ে, তোমার আরও জেগে থাকার কারণটা তো কি বুঝলাম না। অবশ্য বুঝতে চাইছিও না এখন। শুধু বলি, বেশি রাত করে বিপদটি বাড়িও না। বিয়ে বাড়ির ওই রিচ মালপত্র পেটে পড়েছে, বেশি রাত হলে কিন্তু বদহজম হবে। শ্রীমতী হেসে ফেলেছিলেন। আচ্ছা আচ্ছা, পাকা গিন্নি একেবারে। যা দেখি, তুই শো গিয়ে। উর্মি চলে এসেছিল, কিন্তু শুয়ে পড়ার অনেকক্ষণ পর অবধি ঘুম আসেনি ওর। মা যেন কি একটা বলতে গিয়েও বলল না। কি সেটা? ঘুমটা প্রায় চলেই এসেছিল বোধহয়, কিন্তু চটকটা ভেঙে গেল একটা আওয়াজে। ঘরের বন্ধ দরজায় টুকটুক আওয়াজ হচ্ছে। মা ছাড়া আর কে? শরীর টরীর খারাপ করলো নাকি? কি হলো মা? বিছানা ছেড়ে উঠতে উঠতেই চেঁচিয়ে প্রশ্নটা করলো উর্মি। একটু খোল, একটা কথা ছিল। দরজা খোলে উর্মি। শ্রীমতীকে অল্প বিব্রত লাগছিল। কি হলো, শরীর টরীর খারাপ লাগছে নাকি? বললাম রাত জাগার দরকার নেই, শুয়ে পড়ো, তা না যত সব। উর্মি শ্রীমতীর কপালে হাত ছোঁয়াল। না, জ্বর আসেনি। কি মা, কি হয়েছে? কি অসুবিধা হচ্ছে বলো, ডাক্তারকে কল দিই একটা। কি মানে বুক ধরফর করছে? উর্মিকে সরিয়ে ঘরে ঢুকে এলেন শ্রীমতী। কিছু শরীর টরীর খারাপ লাগছে না, আমার একটা কথা মনে হচ্ছে কিছুদিন ধরে, তোকে বলবো বলবো করে বলা হয়নি। আজও এতক্ষণ গল্প করলাম, বলা আর হয়ে উঠল না। কিন্তু মনে হচ্ছে বলে না ফেললে গন্ডগোল হতে পারে। উর্মি বিরক্ত হচ্ছিল। মা, মাঝরাতে কি পাগলা মতো ধরলো তোমায়? কি এমন কথা? আরে যাও তো শুয়ে পড়ো, কাল সকালবেলা বলো। আচ্ছা, না হয় আমি মনে করিয়ে দেবো, এখন যাও। শ্রীমতীর যাবার কোনো লক্ষণ দেখা গেল না। হ্যাঁ রে, শোন, তুই উদিতকে তোর ব্যাপারে সব জানিয়েছিস? কি? উর্মি ঠিক বুঝতে পারল না শ্রীমতী কি বলতে চাইছেন। ওর প্রশ্নের উত্তরে শ্রীমতী আবার বললেন, আরে বলছি, মানে তোর অ্যাডপশনের ব্যাপারে ও কিছু জানে? চমকে উঠল উর্মি। হঠাৎ আজ মাঝ রাতে মার হলোটা কি? ওর চমকে ওঠাটা এড়ানো গেল না। শ্রীমতী দেখলেন আর বললেন, ও জানে না, তাই না? না, জানে না। আর জানবার দরকারটাই বা কি? আমি আমি বুঝতে পারছি না মা, আজ হঠাৎ মাঝরাতে তোমার মাথায় এসব কি ভূত চেপেছে? কথা নেই, বার্তা নেই, এসব নিয়ে আলোচনা করতে বসে গেলে। কেনই বা এই প্রশ্নটা হঠাৎ করছো? ওর সঙ্গে তো অনেক দিনই মেলামেশা করছি, তুমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সব জানো। কিন্তু কই, তখন তো এসব কথা বলনি, এতদিন ধরেও বলনি, তো আজ তাহলে? উর্মির কথা শেষ হওয়ার আগেই কেড়ে নিলেন শ্রীমতী। দেখ, তোর এবার পড়াশুনো শেষ হয়ে এলো, কদিন পরই ফাইনাল, তারপরে চাকরি একটা ঠিকই পেয়ে যাবি। আর উদিত তো অলরেডি সেটেলড, তাহলে সেক্ষেত্রে বিয়ের কথাটাও তো এবার আস্তে আস্তে ভাবতে হয়, তাই না? আর তাই আমি কথাটা তুললাম। বিয়ে থার ব্যাপারে যতটা ক্লিয়ার থাকা যায় ততটাই ভালো রে, তা সে অ্যারেঞ্জ ম্যারেজই হোক আর লাভ ম্যারেজ। উর্মি কেমন থম মেরে গেছিল, কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে আস্তে বলল, বিয়ের কথা এক্ষুনি কেউই ভাবেনি মা, ফাইনাল আগে হোক, চাকরি আগে পাই, সেই চাকরিতে মোটামুটি সেটেল করি, তারপর ভাবা যাবে, তারা নেই আমাদের। কিন্তু এনিওয়ে, কথাটা তো সেটা নয়, কথাটা হলো বিয়ে আমাদের যখনই হোক সেটা হবে আমাদের দুজনের মধ্যে।
দুটো ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে, রাইট? যারা একে অন্যকে চেনে, জানে, বোঝে, ভালোবাসে। এর মধ্যে কোনো একজনের জন্ম বৃত্তান্ত বা ফ্যামিলি এটা কিভাবে ম্যাটার করছে আমি বুঝতে পারছি না। শ্রীমতী এবার উত্তেজিত হয়ে উঠলেন। ম্যাটার করছে, ম্যাটার করছে, করতেই পারে। ওসব চেনাশোনা বোঝা প্রেম করার সময় প্রচুর থাকে, তারপর বিয়ে হলেই ব্যাস সব উবে যায়। বিয়ের পরের অ্যাডজাস্টমেন্ট অনেক কঠিন ব্যাপার, কি জানো তুমি সেসবের? প্রেমের সঙ্গে তার সবসময় কোনো সম্পর্ক থাকে না। কতই তো দেখলাম। প্রথমে আমিও ব্যাপারটা তলিয়ে ভাবিনি, সেটা ঠিক কথা, কিন্তু সেদিন তোর বাবার সঙ্গে কথা বলে মনে হলো হ্যাঁ ঠিকই তো বলছে ও। ও আই সি, তাই বলো? বাবার মস্তিষ্ক প্রসূত ব্যাপার, উনি গত সপ্তাহে এসে তোমার মগজে এটি ঢুকিয়েছেন। বাহ, ভালো ভালো, দেখে ভালো লাগলো যে আজকাল স্বামীকে বেশ পাত্তা টাত্তা দিচ্ছ, সে যা বলছে সেটা তলিয়ে ভাবছো, মানছো। বাহ, বেশ। চুপ কর, ও কি ধরনের কথাবার্তা হয়েছে আজকাল? ধমকে উঠলেন শ্রীমতী। এই অবধি মনে হওয়ার পরই চিন্তা সূত্রটা ছিঁড়ে গেল উর্মির। মোবাইল বাজছে। দূত্তর, এই সকাল সকালই আবার কে? স্ক্রিনে চোখ রেখে অল্প অবাক হলো উর্মি। রোহিণীর ফোন। হঠাৎ এখন? ইউনিভার্সিটি যাওয়ার সময়? হ্যালো। গলায় একটু বিস্ময় নিয়েই ফোনটা ধরল। হ্যালো, আরে তুই কোথায়? এখনো এসে পৌঁছসনি দেখে অবাক হলাম। তুই তো দেরি করার বান্দানোস, শরীর টরীর খারাপ নাকি? আরে না রে, রাস্তায় এখন। গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছিস না? আজ একটু ল্যাদ হচ্ছে। বেরিয়েছি অনেকক্ষণ, বাসও ছেড়েছি দুটো একটা। আসলে যেতে ইচ্ছে করছে না। উর্মির কথায় যেন আঁতকে উঠল রোহিণী। হ্যাঁ, আসতে ইচ্ছে করছে না মানে কি? হঠাৎ আসতে ইচ্ছে করছে নাই বা কেন? না না সুকন্যা, এমন করিস না প্লিজ। শোনা, তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, না বললে আমি শান্তি পাবো না। হাসলো উর্মি। তা বেশ তো, অশান্তি বাড়াবি কেন, বলেই ফেল। না, ফোনে হবে না, সামনাসামনি বলতে হবে। কি এমন কথা তোর? আচ্ছা না হয় আজ নাই বললি, সামনাসামনি কাল দেখা হবে, কাল বলিস। রোহিণী আবার চেঁচিয়ে উঠল। আরে না না, আজই বলবো। ওফ, তুই আয় শিগগির, দাদার ব্যাপারে কথা আছে। কথাটা শুনেই কেমন শক্ত হয়ে গেল উর্মি। গলার স্বরটাও সামান্য হলেও কঠিন হলো। দাদার ব্যাপারে মানে রণজিৎটার ব্যাপারে? আমার আবার কখানা দাদা আছে ভাই? ওই তো একটাই মাত্র, সবেধার নীলমণি। রোহিণী হালকা স্বরেও উর্মির স্বরের কাঠিন্য কমল না। রণজিৎদার ব্যাপারে আমার সঙ্গে কি কথা বলার আছে তো আমি ঠিক বুঝলাম না। ফোনের ওপারে রোহিণী হাসল। তুই দাদার ওপর এখনো রেগে আছিস না? এবারে সত্যি সত্যি রাগ হলো উর্মির। আশ্চর্য, রেগে থাকবো কেন? রেগে থাকার মতো তো কিছু করেনি রণজিৎদা। তুই আবার সবকিছু কি না একটু বাড়িয়ে ভাবিস। আসছিস না তাহলে? গলায় অভিমান বাজলো রোহিণীর। আচ্ছা রে বাবা, আচ্ছা আসছি, কিন্তু এখন গিয়ে পৌঁছতে পৌঁছতে তো অর্ধেক ক্লাস এমনি মিস হয়ে যাবে, তাহলে আর ওখানে যাব না। তুই অন্য কোথাও চলে আয়, বসে কথা বলি। আমিও একটা ব্যাপারে না ইনডিসিশনে ভুগছি, তোর সঙ্গে একটু ডিসকাস করে দেখি। ওকে। এবারে বেশ জোরে হেসে ফেলল উর্মি। কোথায় বসবি বল? আচ্ছা একটা কাজ করি, চল কফি হাউস যাই, অনেকদিন যাইনি। ওটা আমাদের এখন পূর্ণ তীর্থক্ষেত্র এই এজটায়। যথা আজ্ঞা জননী। ঠিক আছে, চলে এসো তবে আমাদের পুণ্যভূমিতে, দেখা হইবে তথায়। ওকে বাই, তুইও তাড়াতাড়ি চলে আয়। ফোনটা ছেড়ে দিল উর্মি। ফোন ছেড়ে দিয়ে উর্মির ধাঁধায় পড়ল। রণজিৎদার ব্যাপারে কি কথা থাকতে পারে তার সঙ্গে? এমনিতেই রোহিণীকে একটু মিথ্যেই বলেছে ও,
সত্যি রণজিতের ওপর এখনো রেগেই আছে। সেদিন চাকরির ব্যাপারে এমন ক্যাটক্যাট করে কথা বলল, তারপর একটা ফোনও করলো না। ও যে সেদিন রেগে গেছিল, রণজিৎ কি আর তা বোঝেনি? ঠিকই বুঝেছে, অহংকারী একটা। ভাবলো উর্মি, না, আর বাস ছাড়াটা ঠিক হবে না, এবারেরটাতে উঠেই পড়বে, তা সে ভিড়ই থাকুক আর যাই থাকুক। ইচ্ছে ছিল একটু দেয়াল ঘেঁষে বসার, কিন্তু জায়গা পেল না। অগত্যা মাঝখানি বসতে হলো। ঠিক থেকে ভিড়। আজকাল কফি হাউসের সেই স্বতন্ত্রটা কেমন হারিয়ে গেছে। এখন এখানে ঢুকলেই একটা রেস্টুরেন্ট ভাব টের পায় উর্মি। ভেতরের ডেকরটা বদলে গেছে অনেক। মনেই হয় না আমার জায়গা, আমাদের আড্ডার জায়গা। মান্না দে সেই গানটার মতো আর নেই এই কফি হাউস। রোহিণী কেমন একটা গুম মেরে আছে। উর্মির একটু খিদে পাচ্ছিল। ও জিজ্ঞেস করলো, কফির সাথে একটু কিছু খাওয়ার অর্ডার করি? কিরে? রোহিণী বেজার মুখে মাথা নাড়ল। বল যা হোক কিছু, তবে বেশি হেভি কিছু আমি খাবো না। উর্মি দুটো ফিশ ফ্রাই অর্ডার দিল। তারপর বলল, এবার বল কি বলতে ডাকলি? জানিস দাদা চাকরি ছেড়ে দিয়েছে। উর্মি একটু চমকে উঠল। মানে? বুঝলাম না, মানে হঠাৎ এরকম একটা ডিসিশন? রোহিণী খানিকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, কি জানি রে, খোলসা করে তো কিছুই বলছে না। কি ফ্রিল্যান্সিং করবে বলছে, বাঁধা ধরা চাকরি আর করতে ইচ্ছে করছে না নাকি। আচ্ছা কি বোকা বোকা ব্যাপার বল। বাঁধা ধরা চাকরির আর যাই থাক আর না থাক, একটা বাঁধা ধরা মাইনে তো আছে নাকি? বাবা নেই, আমি এখনো চাকরি বাকরি করি না, দাদার মাইনে আর মার পেনশনই তো চলে সংসারটা। এখন হঠাৎ করে দাদার বাঁধা ধরা টাকাটা যদি বন্ধ হয়ে যায়, অসুবিধা তো একটু হবেই নাকি? তাই না বল? কেন যে বুঝছে না? এমন তো ছিল না রে দাদা, কি যে হলো হঠাৎ? এইভাবে ভাবছিস কেন? রণজিৎদা ভালো সাংবাদিক একজন, ফ্রিল্যান্সিং করেও যথেষ্ট ভালো আর্ন করবে। তোদের সংসারে বিশাল সচ্ছলতা না এলেও অসুবিধা কিছু হবে না। তুই আগেই বড় বেশি প্যানিক করছিস। উর্মির কথাতে শান্ত হলো না রোহিণী। কাতর চোখে ওর দিকে তাকিয়ে বলল, শোন না, তুই একটু দাদাকে বোঝা না, তোর কথা ঠিক শুনবে। অবাক ভাবটা গলার স্বরে চাপা থাকলো না উর্মির। যথাসম্ভব ভুরু কুঁচকেও জিজ্ঞেস করলো, আমি? হঠাৎ আমি এলাম কোত্থেকে? আমার কথা শুনবে কেন রণজিৎদা? রোহিণী কি একটা বলতে গিয়েও গলায় গিলে নিল কথাটা। যদি জানতো উর্মি কেন এতটা আত্মবিশ্বাস নিয়ে ওকে বোঝাতে বলছে, তাহলে এতটা অবাক হতো না। যাকে যা হবার নয় তার ভেবে লাভ নেই। মুখে বলল, না, এই মানে মনে হলো আর কি। আসলে তুই তো কথাবার্তা বেশ গুছিয়ে বলতে পারিস, ভালো বোঝাতে পারিস, দেখছি তো এতদিন ধরে, ওই তাই ভাবলাম। কথাটা শেষ করলো না রোহিণী, বা বলা যায় শেষ করতে পারল না। পরক্ষণেই প্রশ্ন করল, তা তুইও তো জরুরি কি বলবি বলছিলি? উর্মি জবাব দিল না। ওর ভালো লাগছিল না। রণজিতের ডিসিশনটার মাথা মুন্ডু কিছুই বুঝছিল না ও। রোহিণীর মুড ভালো নেই বোঝাই যাচ্ছে। এই অবস্থায় উদিতের ব্যাপারে আলোচনা করে কোনো লাভ নেই। মন্দারমণি যাবে কি যাবে না সেই ব্যাপারে ওকে একাই ডিসিশন নিতে হবে।